তো এটি হচ্ছে আমাদের লিনিয়ার সাবস্পেসের সেকেন্ড লেকচার, যেখানে আমরা আরো কিছু অ্যাডভান্স সাবস্পেস নিয়ে কথা বলবো। তো শুরুতে আমরা ভেক্টর স্পেসের ডেফিনেশনটা একটু দেখে নিই। তো ভেক্টর স্পেস হচ্ছে এমন একটা সেট এবং সেখানে একটা ফিল্ড দেওয়া থাকবে, তো যারা মিলে 10টা এক্সিওমকে ফুলফিল করে, এটা তোমরা অলরেডি জানো। অ্যান্ড আমাদের সাবস্পেস ব্যাপারটা আসলে কি? যদি ভি একটা ভেক্টর স্পেস হয় এবং ভি এর ভিতরে আরেকটা সেট থেকে ডাব্লিউ, একটা একটা সাবসেট, এখন ভেতরের সেটটা ভেক্টর স্পেস হবে। আহ তো আমাদের দেওয়া থাকবে বাইরের সেট হচ্ছে ভেক্টর স্পেস, তো ভেতরের সেটটাও যদি ভেক্টর স্পেস হয় তখন আমরা ডাব্লিউ কে বলবো ভি এর একটা সাবস্পেস, মানে একটা ভেক্টর স্পেসের ভিতরে আরেকটা ভেক্টর স্পেস থাকবে। ওকে, তো তখন আমরা ভেতরেরটাকে বলবো সাবস্পেস, বাইরেরটাকে বলবো সুপার স্পেস। এখন যখন বলা থাকে যে বাইরেরটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, তখন ভেতরের সাবসেটটা অটোমেটিক্যালি কিছু প্রপার্টি স্যাটিসফাই করে ফেলে। ঠিক আছে, তো যদি আমরা শুধুমাত্র A4 A1 এবং M1 এই তিনটা স্যাটিসফাই করাতে পারি, তাহলে কিন্তু ভেতরের সেটটা ভেক্টর স্পেস হয়ে যাবে, তাহলে আমাদের বাকি সাতটা কিন্তু আর চেক করতে হয় না। তাহলে সাবস্পেস প্রুফ করার জন্য আমাদের A4 A1 এবং M1 এই তিনটা কিন্তু প্রুফ করলে হয়ে যাচ্ছে, এটা তোমরা জানো। And এখন আমরা যে এক্সাম্পল গুলো দেখবো সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে। তো এর আগে হচ্ছে আমরা আরএন এর সাবস্পেস নিয়ে স্টাডি করেছিলাম। তো আজকে দেখবো আমরা ম্যাট্রিক্স গুলো নিয়ে, যে ভেক্টর স্পেস হয় তাদের কি কি সাবস্পেস পসিবল। তো এখন ম্যাট্রিক্স এর কথা বলে, এখানে ম্যাট্রিক্স এর এন্ট্রি গুলো রিয়েলও হতে পারে, কমপ্লেক্স হতে পারে। তো আপাতত এখন আমরা রিয়েল ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। আর এখানে যে সিম্বলটা দেওয়া সেটা হচ্ছে যে এম। এম মানে ম্যাট্রিক্স, আর এই M/N হচ্ছে সাইজ, আর আর হচ্ছে যে এন্ট্রি গুলো কি রিয়েল হবে নাকি কমপ্লেক্স হবে। যদি আমরা এইটা দিই M/N/C, এটা মানে হচ্ছে সকল M/N ম্যাট্রিক্স উইথ কমপ্লেক্স এন্ট্রিজ। এখন আমরা জানি যে সকল M/N ম্যাট্রিক্স তারা একটা কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করে, যেমন 2x2 ম্যাট্রিক্স গুলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে, 3x3 ম্যাট্রিক্স গুলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এটা ইন্টু যদি কমপ্লেক্স নাম্বার হয় তাতেও, রিয়েল নাম্বার যদি হয় তাতেও কিন্তু ভেক্টর স্পেসটা ফর্ম করে। ওকে, এখন আমরা দেখবো যে সবগুলো ম্যাট্রিক্স না নিয়ে আমরা যদি ম্যাট্রিক্সের সাবসেট নেই, তখন সেটা ভেক্টর স্পেস হয় কিনা। ওকে, তো সেটাই আমরা এখন স্টাডি করব। তো এখানে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সকল M/N ম্যাট্রিক্স একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এখন আমরা ম্যাট্রিক্সের সাবসেট নিব। তো আমরা প্রথম এক্সাম্পলে চলে যাই। এখন প্রথমত আমি যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে যে আমরা 2x2 থেকে সব ম্যাট্রিক্স নিব না। আচ্ছা, এখানে একটা সিম্বলের সাথে পরিচিত হও, এম, M/N, আর, বা অনেক সময় দেখবা M 2x2 আর। এই জিনিসটার মানে হচ্ছে যে সকল 2x2 ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রি। আবার যদি এরকম দেই M 3x2C, এটা বোঝাবে সকল কমপ্লেক্স ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স এন্ট্রি গুলো কমপ্লেক্স, আর তাদের সাইজ হবে 3x2। এটা হচ্ছে একটা শর্ট সিম্বল আর কি, যে সেট অফ অল M/N ম্যাট্রিক্সেস উইথ রিয়েল এন্ট্রিজ ডিনোটেড বাই দিস সিম্বল। এটা একটা সিম্বল আর কি, এক্সামে মাঝে মাঝে এই সিম্বলটি ইউজ করা হয়। এটার সাথে পরিচিত হও, বাট যদিও এক্সপ্লেন করা থাকে, তারপরে পরিচিত জিনিস দেখলে আমাদের ভালো লাগে। তা আমরা এখন মানে সকল 2x2 ম্যাট্রিক্স আমরা নিব না। 2x2 ম্যাট্রিক্স থেকে এমন সব ম্যাট্রিক্স নিব যাদের 4টা এন্ট্রি যোগ করলে 0 হয়, তাদেরকে শুধু নিব। তাহলে ধরো আমাদের এস এর মধ্যে কিন্তু 1 2 3 4 এই ম্যাট্রিক্সটা কি থাকবে এস এর মধ্যে? না স্যার। থাকবে না, এটা কারণ 4টা এন্ট্রি যোগ করলে 0 হয় না। 1 -2 3 -2 এটা থাকবে। তারপর ধরো -1 5 6 এটাও থাকবে, মানে 4টা যোগ করলে যাতে 0 হয়। তো এই সকল জিনিসপত্র আমাদের থাকবে। এখন প্রথমত আমরা প্রুফে চলে যাই। সো ক্লিয়ারলি যেটা বলতে পারি যে এস ইজ এ সাবসেট অফ M 2x2 আর। সকল 2x2 ম্যাট্রিক্স রিয়েল এন্ট্রির সাবসেট হচ্ছে এস, কারণ এখানে সবগুলো ম্যাট্রিক্স আমরা নিই নেই, কিছু কিছু নেওয়া হয়েছে আর কি। ওকে, এখন আমরা দেখবো A4। আচ্ছা, ম্যাট্রিক্স যোগের আইডেন্টিটি কত ছিল? ম্যাট্রিক্সের জিরো ভেক্টরটা কত? জিরো মানে একটা জিরো টু বাই জিরো টু ম্যাট্রিক্সের সাথে যেই জিরো ম্যাট্রিক্সটা অ্যাড করলে সেম থাকে রেজাল্টটা, এটা হচ্ছে ও জিরো 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 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স। এখন দেখতে হবে যে জিরো ম্যাট্রিক্সটা এই এস এর মধ্যে আছে কি। জিরো ম্যাট্রিক্সটা এস এর মধ্যে আছে, বিকজ আমরা যদি দেখি যে 4টা এন্ট্রি যদি যোগ করি, এটা কিন্তু 0 আসতেছে। তো তার মানে এখানে কোনো সমস্যা না, তার মানে A4টা স্যাটিসফাইড। এখন আমরা দেখবো যে A1 এন্ড হচ্ছে A1, এই দুটা দেখলেই হবে।
তাহলে এখানে থাকার কন্ডিশনটা খেয়াল করো, চারটা যোগ করলে, চারটা এন্ট্রি যোগ করলে জিরো আসবে। এটাই হচ্ছে মূল কথা এখানে। তাহলে A1 এ চলে আসো। A1 এর মধ্যে দুইটা ভেক্টর লাগবে, একটা হচ্ছে ইউ, সেটাকে ধরলাম A1 B1, যেহেতু দুইটা লাগবে 1 2 দিয়ে নিচ্ছি। A1 B1 C1 D1, এটা বিলংস টু হচ্ছে আমাদের এস। এন্ড আরেকটা ভেক্টর লাগবে A2 B2 C2 D2, এটাও বিলংস টু এস। তো এখন যে কাজটা করব, যে দুইটাকে আমরা যোগ করে দিব। তো দুইটাকে যোগ করে দিলে হবে A1 + A2 B1 + B2 C1 + C2 D1 + D2। এখন দেখতে হবে যে এই যে নতুন ম্যাট্রিক্স সেটা কি আমাদের ডাবল মানে এস এর মধ্যে আছে কিনা। আচ্ছা, তো এই যোগ করার আগে আমরা একটু কন্ডিশনটা লিখে নিব। তো কন্ডিশনটা হচ্ছে যে প্রথমটা এস এর মধ্যে আছে, মানে আমরা বলতে পারবো যে A1 থেকে D1 পর্যন্ত যোগ করলে হবে জিরো। এখানে বলতে পারবো A2 থেকে D2 পর্যন্ত যোগ করলে হবে জিরো। এখন নাও দুইটাকে আমরা যোগ করে দিই। U + V হবে A1 + A2 B1 + B2 C1 + C2 D1 + D2। ওকে, এখন যে কাজটা করতে হবে যে এই সবগুলো এন্ট্রি এখন যোগ করো। A1 + A2 প্লাস B1 + B2 প্লাস C1 + C2 প্লাস D1 + D2। এখন এখানে তুমি ওয়ান গুলো একসাথে করো। A1 + B1 প্লাস C1 + D1 প্লাস A2 + B2 প্লাস C2 + D2। এখন দেখো নিয়ম অনুসারে প্রথমটাও জিরো, পরেরটাও জিরো, তার মানে টোটালটা জিরো। যেহেতু নতুন ম্যাট্রিক্সের চারটাই যোগ করলে জিরো, তার মানে এটা হচ্ছে এস এর এলিমেন্ট। শেষ, পেয়ে গেলাম। এখন সিমিলারলি প্রুফ করবো M1। তো M1 প্রুফ করার জন্য কি করব? এটা আরো ইজি। আলফা বিলংস টু রিয়েল নাম্বার, আর একটা ভেক্টর নিতে হবে। একটা ভেক্টর হচ্ছে ABCD বিলংস টু এস। এটা এস এ থাকার মানে কি, যে A + B + C + D এটা হচ্ছে জিরো হবে। এখন আমরা দেখাবো যে আলফা ইউ একটা ম্যাট্রিক্স হবে। A আলফা, আলফা বি, আলফা সি, আলফা ডি, এইটা এস এর মধ্যে আছে কিনা। এখন এটা এস এর মধ্যে আছে কিনা বুঝবো কিভাবে? এটার আবার চারটে এন্ট্রি যোগ করো। তাহলে আলফাটা কমন নিই, তাহলে আসবে α × 0, দ্যাট ইজ জিরো। তাহলে এখানেও চারটে এন্ট্রি যোগ করলে জিরো, তার মানে এটাও এস এর মধ্যে আছে। সো দ্যাট মিনস আমাদের কনক্লুশন হচ্ছে যে এস ইজ এ সাবস্পেস অফ M2/2 R, সকল 2/2 ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রি এটার একটা সাবস্পেস। ওকে, আই থিঙ্ক এটা একটা নাইস এক্সাম্পল ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে ধরো এইটা আরেকটা এক্সাম্পল হতে পারে যে এখানে, এটা আমরা লাস্ট ক্লাসে মনে হয়, আচ্ছা এটা করা হয়নি আর কি। এখানে সকল ম্যাট্রিক্স যাদের এইটা আর এটা হচ্ছে ভ্যারি করবে, বাকি দুইটা জিরো হবে। তো এরকম সকল ম্যাট্রিক্স নিয়ে যদি আমরা কালেকশন করি, এস কালেকশন, তো এটাও কিন্তু একটা সাবস্পেস হবে। ঠিক আছে, আমরা 2/2 থেকে এমন ম্যাট্রিক্স গুলোই আনবো যাতে এই যে এই ডায়াগোনালটা শুধু ভেরি করবে, বাট উপরে নিচের এন্ট্রিটা এটা হচ্ছে তোমার জিরো হয়ে যাবে। তো এখানেও সেম ভাবে করব। প্রুফ ক্লিয়ারলি এস ইজ এ সাবসেট অফ M2/2 R। ওকে, দেন আমরা A4টা চেক করব। তো A4 চেক করার জন্য আমাদের ম্যাট্রিক্সের যে জিরো, সেটা হচ্ছে চারটা জিরো। এখন আমাকে একটু বলবা যে এই চারটা জিরো কি এস এর মধ্যে আছে কিনা। ইয়েস আছে, কারণ হচ্ছে যে এস এর মধ্যে থাকার জন্য এটা জিরো হইলে যথেষ্ট। বাকি দুইটা কি হচ্ছে সেটা আমার দেখা দরকার নেই। তো তার মানে এটা অবশ্যই এস এর মধ্যে আছে, সমস্যা নেই। ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার না এটা? জি স্যার। Okay. তো এখন হচ্ছে আমরা A1 দেখবো। এখানে খুবই ইজি, আমাদের দুইটা ভেক্টর লাগবে। ইউ হচ্ছে ধরলাম A1 0 0 B1, এটা হচ্ছে বিলংস টু আমাদের এস। অ্যান্ড ভি হচ্ছে আমাদের A2 0 0 B2। দেন আমরা দুইটাকে যোগ করে দিব, U + V, তাহলে আসবে A1 + A2 0 0 B1 + B2। এটা বিলংস টু এস হবে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এইটা জিরো।
এখন এই দুইটা কি হচ্ছে এটা আসলে আমাদের দেখার দরকার নেই, শুধু কোনাকুনি যে দুইটা এলিমেন্ট সে দুইটা জিরো হইলেই হবে। এখন সিমিলারলি এম ওয়ানটাও খুব সহজে দেখে ফেলা যায়, আলফা বিলংস টু রিয়েল নাম্বার, আর আমাদের একটা ভেক্টর লাগবে এ বি সি ডি, সরি A0 0 B, এটা বিলংস টু এস। এখন নাও আমরা আলফা ইউ করবো, তাহলে আসবে আলফা A0 0 আলফা বি, এটাও বিলংস টু এস, কারণ একই কন্ডিশনে যে আমাদের এই দুইটা হচ্ছে জিরো, বাকিগুলো কি আছে দেখার দরকার নেই। তো তার মানে আমাদের যে এস ইজ এ সাবস্পেস অফ M2/2R। ওকে, গেল। খুবই সহজ এখানে। এরপরে আমরা এই এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দ্য সেট অফ অল ইনভার্টিবল ম্যাট্রিক্সেস। আচ্ছা, তোমরা কি ইনভার্টিবল ম্যাট্রিক্স বুঝো? ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে কি? ইনভার্স নাই। ইনভার্স নাই মানে কিভাবে বুঝবো যে এটা ইনভার্স নাই? ডিটারমিনেন্ট জিরো হবে না। ডিটারমিনেন্ট জিরো হবে না, সরি হবে। হবে না, নট ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, এটি হচ্ছে ইনভার্টিবল কন্ডিশন। এখন দেখো, সকল 3/3 ম্যাট্রিক্স, আর এস হচ্ছে যে আমাদের এস, আচ্ছা এস না ডাব্লিউ বলছে এখানে, ডাব্লিউ হচ্ছে যে সেট অফ অল 3/3 ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইনভার্টিবল রিয়েল ম্যাট্রিক্সেস। তো রিয়েল কথাটা এখানে নাই, বাট রিয়েলই হবে, রিয়েল কথাটা মিসিং হয়ে গেছে, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ডাব্লিউ, পেয়ে গেলাম। এখন আমরা প্রুফে চলে আসি। তো প্রথমত ডাব্লিউ ইজ এ সাবসেট অফ M2/2, সরি M2/2 না, এখন 3/3, কারণ 3/3 ম্যাট্রিক্সের কথা বলছে, M3/3R। এখন আমরা দেখি এ ফোর স্যাটিসফাই করে কিনা। ম্যাট্রিক্সের আইডেন্টিটি ছিল জিরো ভেক্টর, জিরো হচ্ছে তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা। এখন যেটা হচ্ছে যে তোমরা আবার আবেগে এখানে 2/2 ম্যাট্রিক্স লিখে দিও না, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে 3/3 নিয়ে কাজ হচ্ছে। এখন এইটা কি ডাব্লিউ তে আছে কিনা আমাকে একটু বলো, জানাও। এই যে জিরো ভেক্টর, এটা কি ডাব্লিউ এর মধ্যে থাকবে কিনা? কেউ বলতে ডিটারমিনেন্ট পারতেছে দেখে, না? ডিটারমিনেন্ট দেখে বলতে হবে। আচ্ছা, জিরো স্যার, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? এটা ডিটারমিনেন্ট কত? জিরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তো জিরোই, এটা তো বের করা দরকার, জিরো। হ্যাঁ স্যার জিরোই। এখন জিরো ভেক্টর যেটা, সেটা তো ডিটারমিনেন্ট জিরো, বাট ডাব্লিউ এর কন্ডিশনের সাথে তো ম্যাচ করতেছে না। ডাব্লিউ তে হইতে হবে ইনভার্টিবল, মানে ডিটারমিনেন্ট নন জিরো হইতে হবে। তো তার মানে এ ফোর স্যাটিসফাই করতেছে, তার মানে এটা প্রথমেই পাবে। এইটা A1ও স্যাটিসফাই করবে না, ঠিক আছে। এখন এ ফোর স্যাটিসফাই করবে না, তাহলে এখানে তুমি বলে দিতে পারো যে এস ইজ, মানে এস না ডাব্লিউ আর কি, ডাব্লিউ ইজ নট এ সাবস্পেস অফ M3/3R। এটা এখানেই বাদ, ম্যাথটা এখানেই শেষ। তারপরও আমরা একটু তোমাকে বোঝানোর জন্য দেখাই যে এটা A1 কেও স্যাটিসফাই করবে না। ওকে, A1 কেও স্যাটিসফাই করবে না, কারণ দুইটা ইনভার্টিবল ম্যাট্রিক্সকে যোগ করে একটা নন ইনভার্টিবল বানানো যায়। ধরো আমরা যদি ইউ হিসেবে নেই এইটাকে, 1 2 3 4 5 6 7 8 10, এটা ডিটারমিনেন্ট জিরো হবে না। আবার ভি হিসেবে নিলাম আমরা 1 2 3 4 5 6 7 8 11, এটাও কিন্তু ডিটারমিনেন্ট জিরো না। আচ্ছা, এটা না, আমরা হচ্ছে যে ধরো এরকম একটা নিই যে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -10। ওকে, এখন দেখো আমাকে একটু বলতে পারবা যে এটা ডিটারমিনেন্ট কত আর এটা ডিটারমিনেন্ট কত, বের করা পসিবল? আচ্ছা, যতই হোক এটা ডিটারমিনেন্ট নন জিরো, এটা আমি শিওর। কত হবে সেটা আমি জানি না, বাট নন জিরো হবে। এখন তুমি দুইটাকে যোগ করো, তোমরা একটু বাসায় পরে অবসর সময় করে নিও যে ডিটারমিনেন্ট কত হবে। এখন দুইটাকে যোগ করলে হবে জিরো ম্যাট্রিক্স।
সেটা সেটার আবার ডিটারমিনেন্ট হচ্ছে 0। এখন এটা যদি আমার ডাব্লিউ তে থাকে, এটাও যদি ডাব্লিউ তে থাকে, বাট এইটা কিন্তু ডাব্লিউ তে থাকতেছে না, তার মানে এটা A1টা স্যাটিসফাই করতেছে। মানে দুইটা ডিটারমিনেন্ট নন জিরো ম্যাট্রিক্সে যোগ করে কিন্তু ডিটারমিনেন্ট জিরো বানানো পসিবল। এটা M1ও স্যাটিসফাই করবে না। এটা কেন করবে না একটু চিন্তা করো, আশা করি পারবা। তো এখানে শুধু আমাদের A4টা দেখাইলে হচ্ছে, বাকিগুলো দেখানো দরকার। তো এরপরে আমরা আরেকটা নিব। এখন এখন কোশ্চেনটা হচ্ছে যে, এখন ডাব্লিউ সেটটা হবে এরকম। এটা কোশ্চেনটা পড়ে নিও এখানে রিডিংটা, বাট আমি এখানে লিখে দিচ্ছি ডাব্লিউ সেটটা কি। সেট অফ অল 3 by 3 রিয়েল ম্যাট্রিসেস উইথ ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। সো আগের এক্সাম্পলে ছিল ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তার অপোজিট। এখন ভেক্টর স্পেস হবে কিনা, এখন কি মনে হয় তোমাদের? এখন তোমাদের কি মনে হচ্ছে, এটা কি ভেক্টর স্পেস হবে নাকি হবে না? হবে তো না স্যার। হবে। আচ্ছা একটু ডিটারমিনেন্ট। দেখি। আমাদের তো আসলে এখন প্রথমত যেটা করতে হবে যে প্রুফে আসো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল এক্সাম্পল। তো প্রথমত ডাব্লিউ ইজ এ সাবসেট অফ এম 3 by 3 আর, আচ্ছা 3 by 3 না দিয়ে এখানে 2 by 2 করে দিই, আচ্ছা সমস্যা নেই, যার যেটা নেওয়া হয়ে গেছে কারণ। সো ওকে, সো আমরা এখন A4 নিয়ে চেষ্টা করি। দেখো ম্যাট্রিক্সের জিরো হচ্ছে সব এখানে 9টা জিরো আর কি। এইটা কিন্তু ডাব্লিউ তে থাকবে, কারণ এটার ডিটারমিনেন্ট কত? জিরো স্যার। 0। তার মানে A4টা কিন্তু স্যাটিসফাইড, প্রথমতই আমরা একটা ধাক্কা খেয়ে গেলাম। এখন তাহলে আসি A1। M1 স্যাটিসফাই করবে। এখন A1 করবে কিনা আমরা একটু ঝামেলায় আছি, এখন একটু দেখতে হবে যে A1টা আসলে করে কিনা। ঠিক আছে, এখন A1 করে কিনা সেটা বোঝার জন্য আমাদের দুইটা ডিটারমিনেন্ট জিরো ম্যাট্রিক্স নিতে হবে, সেটার যোগফল হইতে হবে আবার ডিটারমিনেন্ট নন জিরো। এটা পসিবল কিনা সেটা আসলে চিন্তা করতে হবে। আচ্ছা এটা তোমাদের একটু হোমওয়ার্ক আমি হিসেবে দিয়ে দিই, ঠিক আছে? এটা তোমরা একটু চিন্তা করবে, আজকে বের করার চেষ্টা করো, বের করে আমাকে জানাবা যে এরকম কোনো এক্সাম্পল পাওয়া যায় কিনা, যে একটা ম্যাট্রিক্স A+B=C, এইটা হবে ডিটারমিনেন্ট জিরো, এইটাও হবে ডিটারমিনেন্ট জিরো, এইটা হবে ডিটারমিনেন্ট নন জিরো। এটা এটা পসিবল কিনা, ঠিক আছে? আর M1টা ডেফিনেটলি হবে, M1টা স্যাটিসফাই করবে। M1টা করবে কেন, তুমি যদি আলফা বিলংস টু রিয়েল নাম্বার নাও, আর আরেকটা ম্যাট্রিক্স নাও তুমি ABCDEFGHI। এখন তুমি যখন এই আলফাকে ইউ দিয়ে গুণ করবা, তো নতুন যে ম্যাট্রিক্সটা হবে আলফা ডি, আলফা ই, আলফা এফ, আলফা জি, আলফা এইচ, আলফা সি। এখন তুমি যখন এটা ডিটারমিনেন্ট নিবা, এটা ডিটারমিনেন্ট এটাও জিরো হয়ে যাবে। তাই এটা M1টা স্যাটিসফাই করবে, সমস্যা নেই। এখন তুমি আগে চেষ্টা করো যে কোনো কাউন্টার এক্সাম্পল বের করা যায় কিনা, আর যদি বের করা না যায় তাহলে এটা ভেক্টর স্পেস হবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তো এরপরে এরপরে আমরা ম্যাট্রিক্সের আরো একটা এক্সাম্পলে চলে আসলাম। সেটা হচ্ছে যে অল 3 by 3 সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা এখানে আমরা তাহলে ডাব্লিউটা এরকম নিব, সেটা হচ্ছে যে অল 3 by 3 রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স ম্যাট্রিসেস। ওকে, আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স কি তোমাদের জানা আছে? সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি আসলে? আয়গনের দুই সাইড সেম। রাইট। সিমেট্রিক ম্যাট্রিক্স গুলো দেখতে এরকম হবে যে, আহ, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি।
দেখো ম্যাট্রিক্স গুলো দেখতে কেমন হবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই। মানে এই যে বি এখানে থাকার কারণে এটা বি হয়ে যাবে, মানে ডায়াগোনালে রিফ্লেকশন হবে, এটা সি থাকার কারণে এখানে সি হয়ে যাবে। ওকে, তারপরে ধরো তাহলে এখানে ডি দিলাম, এখানে ধরো এফ থাকার কারণে এটাও এফ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ধরো জি দিতে পারি আমরা। আমরা ইটা নিচ্ছি না কারণ ই আর সি দেখতে একই রকম, তো এই জন্য এটা নিলাম না। তাহলে এখানে আমাদের, তাহলে এই যে এখানে এই জিনিসটা সি হওয়ার কারণে এটাও হবে সি, এই জিনিসটা বি হওয়ার কারণে এটাও হবে বি, আর এই জিনিসটা এফ হওয়ার কারণে এটাও হবে এফ। মানে রিফ্লেকশন হবে, এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, যেখানে আমাদের এ বি সি ডি এফ জি বিলংস টু হচ্ছে রিয়েল নাম। তো এটাও হচ্ছে ডাব্লিউ এর একটা স্ট্রাকচার, এটাও বলা যায় এটাও বলা যায়। তো এইটা কিন্তু একটা ভেক্টর স্পেস হবে আর কি। ঠিক আছে, তো কেন হবে প্রুফ। তো আমাদের এই ডাব্লিউটা প্রথমত এটা এম 3/3 আর এর একটা সাবসেট। ঠিক আছে, এটা বলতে পারি আমরা। দেন ওইটা আমরা না লিখলাম, ডিরেক্টলি আমরা চলে যাই এ ফোরে। আচ্ছা, ম্যাট্রিক্স এর জিরো হচ্ছে যে এখানে 9টা জিরো। এখন দেখো তো এটা কি কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স? হ্যাঁ স্যার, সব জিরো রিফ্লেক্ট করলে জিরো তো হতেই হ্যাঁ, পারে। এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স, সমস্যা নেই। এই যে এটা এটা সেম, এটা এটা সেম। সো তার মানে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে এটা বিলংস টু ডাব্লিউ, সমস্যা নেই। তাহলে এ ফোর স্যাটিসফাই করতেছে। এখন হচ্ছে এ ওয়ানে আসো। ঠিক আছে, এ ওয়ানে আসো। এখন তুমি দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স নিবা, দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্সে যোগ করবা। ধরো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ধরো কি হতে পারে, যে A1 B1 C1 B1 D1, এখানে F1, এখানে আসবে C1 F1 G1। তো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ধরো আমাদের A2 B2 C2 B2 D2 F2 C2 F2 G2। ওকে, এখন দুইটাকে যখন তুমি যোগ করবা ইউ প্লাস ভি, তো তখন যেটা আসবে A1 + A2, এখানে আসবে B1 + B2, এখানে C1 + C2, এখানে আসবে B1 + B2, এখানে আসবে D1 + D2, F1 + F2, এখানে আসবে C1 + C2, এখানে আসবে F1 + F2, G1 + G2। দেখো এটা এগেন কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে যোগ করলে আরেকটা সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি হবে, তার মানে এখানে কোনো সমস্যা নেই। সিমিলারলি M1টাও স্যাটিসফাই করবে, কারণ তুমি যখন ইউ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নিবা, তুমি যখন এটাকে আলফা দিয়ে গুণ করবা, এটা কিন্তু আবার একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, তাই না? একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নাও, এ বি সি, তাহলে এখানে বি ডি এফ সি এফ জি, গুণ করলে কি হবে? আলফা এ, আলফা বি, আলফা সি, আলফা বি, আলফা ডি, আলফা এফ, আলফা সি, আলফা এফ, আলফা জি। তো এটাও তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সমস্যা নেই। তার মানে A1 M1 A4 সবই স্যাটিসফাই করে, তার মানে এটা একটা সাবস্পেস, সমস্যা নেই। তো আমরা নেক্সট যে এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো স্কিউ সিমেট্রিক জিনিসটা আসলে কি? স্কিউ সিমেট্রিক হচ্ছে A T = এখন আমি তোমাদের দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স গুলো দেখতে কেমন হয়। ধরো এই একটা ম্যাট্রিক্স A B C D E F G H I, এইটাকে তুমি ট্রান্সপোজ করো, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? A B C D E F G H I, এবং সবগুলোতে একটা করে মাইনাস দিয়ে দেবো, মানে A T = -A হবে। এখন এই দুইটা জিনিস সমান হইতে হবে। এখন এই দুইটা জিনিস সমান হওয়ার জন্য দেখো তো এই এ আর -A কখন সমান হবে? এ আর -A কখন সমান হবে?
যদি এর ভ্যালু জিরো হয়, আদারওয়াইজ কি পসিবল? পসিবল না তো। না স্যার, এই জিরো ছাড়া তো এই জন্য পসিবল দেখবা না। মানে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ডায়াগোনালটা জিরো হয়, ডায়াগোনালটা সবসময় জিরো। আর দেখো আমাদের বি ইকুয়ালস টু হইতে হবে মাইনাস ডি, তাহলে ডি এর জায়গায় আমরা মাইনাস বি দিয়ে দিলাম, সি এর জি এর জায়গায় দিয়ে দিলাম মাইনাস সি, আর এইচ এর জায়গায় দিয়ে দিলাম মাইনাস এ। ওকে, তাহলে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এই স্ট্রাকচারের হবে, ডায়াগোনাল হবে জিরো, আর সিমেট্রিকে আগে হইতে একদম সেম, এখন হবে উল্টা, মাইনাস। তো এই জিনিসটাই হবে। তাহলে আমি একটু কয়েকটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লেখার চেষ্টা করি। তাহলে নিয়মটা কি, 9টা এন্ট্রির মধ্যে ডায়াগোনাল হবে জিরো, তারপরে তুমি উপরের সাইডটি ইচ্ছা মতো দিতে পারো, নিচে হবে তার উল্টা, তাহলে -2, এখানে -3 মানে 3, এখানে 5 মানে কত, -5। তো এটাই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাকে তুমি ট্রান্সপোজ করলে মাইনাসে পাবা আসলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে তুমি এইভাবে লিখতে পারো যে এমন সব 3 বাই 3 ম্যাট্রিক্স যাদের ডায়াগোনাল হবে জিরো, আর এখানে যদি এ থাকে, বি থাকে, সি থাকে, এটা হবে -a, -b, -c, যেখানে আমাদের এ বি সি হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার। তো তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে ভেক্টর স্পেসটা, সাবস্পেসটা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, ডায়াগোনাল জিরো আর একটা আরেকটার সেম না, উল্টা, অপোজিট। তো এখন আমাদের দেখো তো, এখানে এ ফোর হচ্ছে আমাদের জিরো ভেক্টর নিয়ে আর কি, জিরো ভেক্টর হচ্ছে 9টা জিরো। এখন এই 9টা জিরো কি ডাব্লিউ তে আছে নাকি না, একটু চিন্তা করো তো। স্যার মাইনাস মানে হওয়া জিরো লাগবে ভেক্টরটা, না স্যার, মাইনাস তো হবে না স্যার। আচ্ছা, আচ্ছা আগে দেখি, আমাদের ডায়াগোনালে জিরো ঠিক আছে, হুম। এখন এইখানে হচ্ছে জিরো, তাহলে এখানে থাকার কথা -0, -0 আর হুম। জিরো কি সেম না? ও স্যার, হ্যাঁ পুরোটা তো সেম। একই তো, সমস্যা নেই। তার মানে এই ফোর স্যাটিসফাইড। এখন আমরা দেখাবো এ ওয়ান দুইটাই স্যাটিসফাই করে। আমি শুধু এ ওয়ানটা দেখাই, এ ওয়ানটা নিজেরা করে নিও আর কি। এ ওয়ানে কি করতে হবে, একটা নিতে হবে, একটা নিলাম যে এ ওয়ান, সরি এ ওয়ান তো নেওয়া যাবে না, জিরো, মানে একটা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স নেবো, জিরো, এ ওয়ান, বি ওয়ান, তাহলে এটা -a1, 0, c1, -b1, -c1, 0। এইটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আরেকটা নিব, 0, a2, b2, -a2, 0, c2, -b2, -c2, 0। এখন দুইটাকে যোগ করো, 2 + b। তো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি হবে 0, a1 + a2, b1 + b2, এখানে হবে -a1, -a2, 0, c1 + c2, এখানে হবে -b1, -b2, -c1, -c2, 0। এগেইন এটা কিন্তু আরেকটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, খেয়াল করো, ডায়াগোনাল জিরো, একটা একটা অপোজিট, রিফ্লেকশন। তার মানে আমাদের এ ওয়ানটাও স্যাটিসফাইড, সিমিলারলি এটা এম ওয়ানও স্যাটিসফাই করবে, কারণ তুমি যখন আলফা দিয়ে গুণ করবা, এটাও স্কিউ সিমেট্রি কিন্তু থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি আলফা বিলংস টু রিয়েল নাও, আর ইউ হচ্ছে তুমি যদি 0, a b, -a, 0, c, -b, -c, 0 নাও, এখন যদি তুমি আলফা ইউ করো, তুমি যেটা পাবা সেটাও কিন্তু ডাব্লিউ তে থাকবে, মানে এটাও স্কিউ সিমেট্রিক হবে, কোনো সমস্যা নেই। তো তার মানে এখানে এম ওয়ানটাও স্যাটিসফাই করতেছে, তো তার মানে এটা একটা কিন্তু সাবস্পেস হবে। তার মানে সকল সিমেট্রিক ম্যাট্রিক্সের যে কালেকশনটা, এটাও একটা সাবস্পেস, মানে একটা ভেক্টর স্পেস। সকল স্কিউ সিমেট্রিকের যে কালেকশনটা, সেটাও একটা ভেক্টর স্পেস। তো আমরা এখন চলে আসলাম সাবস্পেস অফ কমপ্লেক্স ম্যাট্রিক্সে। এখানে কমপ্লেক্স ম্যাট্রিক্স এই পার্টটা এক্সামের জন্য আসলে ইম্পর্টেন্ট না একেবারেই। আর যারা হচ্ছে শুধুমাত্র ফিজিক্সে ইন্টারেস্টেড, তো তাদের কাজে লাগবে ইনার প্রোডাক্ট স্পেস করতে গেলে আর কি। তো এন্ড হচ্ছে এখানে আমরা তাহলে শুরু করি। তো যাদের আগ্রহ তারা একটু দেখবা একটা। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমাদের সকল m/n ম্যাট্রিক্স, মানে কমপ্লেক্স ম্যাট্রিক্সের কথা বলতেছি, তো তারা কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এক্ষেত্রে যেহেতু ম্যাট্রিক্স গুলো কমপ্লেক্স,
আমরা ফিল্ডকে রিয়েলও রাখতে পারি, কমপ্লেক্সও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো যে রিয়েল ফিল্ড নিয়ে চিন্তা করো তাহলেও এটা ভেক্টর স্পেস হবে, কমপ্লেক্স ফিল্ড নিয়ে চিন্তা করলে এটাও ভেক্টর স্পেস হবে, সমস্যা নেই। তো তার মানে আমাদের ফাদার ফাদার হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স ম্যাট্রিসেস। তো তারা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, উইথ রিয়েল ফিল্ড নিলে হবে, কমপ্লেক্স ফিল্ড নিলে হবে, সমস্যা নেই। এখন এখানে দুইটা ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হার্মিশিয়ান এন্ড হচ্ছে স্কিউ হার্মিশিয়ান। তারপর প্রথমে একটু বলে নিই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি। ওকে, সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে যে এমন সব ম্যাট্রিক্স, যেমন আমরা সিমেট্রি ম্যাট্রিক্স মানে কি জানলাম, যে যাকে এ ট্রান্সপোজ করলে এ আসে। এবং তখন আসলে কি করতে হয়, যদি 3x3 কেসে চিন্তা করি, so আমাদের ডায়াগোনালি ইচ্ছা মতো কিছু একটা দেওয়া যায়, দেন এগুলো ইচ্ছা মতো দেওয়া যায়, দেন এখানে রিফ্লেকশন আসে। এরপরে আমরা জানছি স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিকে কি করতে হয়, যে আমাদের ডায়াগোনাল হচ্ছে 0 বসাইতে হয়, আর এখানে অপোজিট দিতে হবে। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এখন হার্মিশিয়ানের কন্ডিশনটা হচ্ছে যে, তো স্কিউ সিমেট্রিকে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাসে আসে। তো হার্মিশিয়ানের ব্যাপারটা হচ্ছে যে এ, এখানে এরকম একটা সিম্বল ইকুয়ালস টু এ আসবে। এটার নাম হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, বা আমরা এখানে বাংলাদেশি স্টুডেন্টরা ড্যাগার বলে থাকি আর কি। ঠিক আছে, যারা ফিজিক্সের। তো এ ড্যাগার হচ্ছে এ আসবে আর কি, ঠিক আছে। এখন এই এই ড্যাগার সিম্বলের কাজটা কি আসলে, এই ড্যাগার সিম্বলের কাজটা হচ্ছে যে কনজুগেট করে ট্রান্সপোজ নেওয়া। ওকে, আমি একটা 2x2 একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝবো। ধরো আমাদের একটা 2x2 যদি ম্যাট্রিক্স থাকে, যে 2 + 3i 7i, এখানে 6 4 - 5i। ওকে, এখন এইটা যদি তুমি ড্যাগারে অ্যাপ্লাই করো, এটা ড্যাগারে অ্যাপ্লাই করলে আসলে কি হবে, এটাতে ড্যাগারে অ্যাপ্লাই করলে যেটা হবে, এই ম্যাট্রিক্সটা টোটালি একে কনজুগেট হবে। ঠিক আছে, মানে এ এ ড্যাগারের মানেটা হচ্ছে যে প্রথমে কনজুগেট করতে হবে, দেন ট্রান্সপোজ করতে হবে। কনজুগেট ট্রান্সপোজ অ্যাকশন, এটা হচ্ছে যে খ্রিস্ট ধর্মের সিম্বলের মতো আর কি, যিশুর সিম্বল আর কি। তো এখন এইখানে যেটা করতে হবে, যে তো আমরা আগে কনজুগেট করি। কনজুগেট করলে হবে কি, কনজুগেট করলে কি আইটা মাইনাস আই দিয়ে রিপ্লেস হবে, তাহলে হবে 2 - 3i, 7i এটা মাইনাস হবে, 6টা 6ই থাকবে, এটা 4 - 5i হবে, 4 + 5i। দেন আমরা যে কাজটা করব, এই রো গুলোকে কলাম করব, কলাম গুলোকে রো করব। তাহলে যেটা হবে 2 - 3i -7i 6 4 + 5i। এখন এই যে যে ম্যাট্রিক্সটা তৈরি হইলো, এইটাই হচ্ছে এটার এই ড্যাগার, মানে এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর আর কি। এটাকে ফর্মাল নেমটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, বাট আমরা এ ড্যাগার হিসেবে পড়বো আর কি। তো এই ম্যাট্রিক্সটাকে এ ড্যাগার করলে যেটা আসবে, এই ম্যাট্রিক্সটা আসবে। মানে প্রথমে কনজুগেট, দেন ট্রান্সপোজ, মানে রো কে কলাম করো, কলামকে রো করো, দেন কনজুগেট। এখন কিন্তু ম্যাট্রিক্স দুটো সেম নাই, যেমন এটা 2 + 3i, এটা হয়ে গেছে কি 2 - 3i, এটা 6, এটা হয়ে গেছে এটা, তো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এ ড্যাগার করার পরও সেম থাকে, ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এখন আমরা জানবো যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর ফরম্যাটটা কেমন হবে। একটা ম্যাট্রিক্স হার্মিশিয়ান হবে, আমরা 3x3 এক্সাম্পলের কেসটা চিন্তা করি। একটা ম্যাট্রিক্স হার্মিশিয়ান হবে যদি তার ডায়াগোনাল বরাবর রিয়েল নাম্বার থাকে। ধরো ডায়াগোনাল এখানে দিলাম 6, এখানে দিলাম 8, এখানে দিলাম -10, ডায়াগোনালে যে কোনো রিয়েল নাম্বার থাকে। এন্ড এই যে উপরের তিনটে এলিমেন্ট দেখতে পাচ্ছ, মানে ডায়াগোনালের উপরে, সেগুলো আমি ইচ্ছা মতো বসাইতে পারি। এখানে আমি বসালাম 2 + 3i 7 - 8i -4 + 6i। ওকে, এরপরে যে কাজটা করতে হবে, এখন এই যে বাকি তিনটার ইচ্ছা মতো বসানো যাবে না। তাহলে কি ডায়াগোনালে থাকবে রিয়েল, উপরে গুলো ইচ্ছা মতো বসাবো, আর নিচে বসাবো সিমেট্রিক ম্যাট্রিক্স, তো আমরা সেম বসাইতাম, এখানে বসাবো তার কনজুগেট। তাহলে 2 + 3 এর কনজুগেট কত, 2 - 3i, তাহলে এখানে বসাবো 2 - 3i। এখানে বসাবো 7 + 8i, এখানে বসাবো -4 - 6 কনজুগেট, মানে আইটা মাইনাস আই রিপ্লেস হয়ে যাবে। এখন যদি এটাকে আমরা এ ড্যাগার করি, মানে কনজুগেট করে ট্রান্সপোজ করি, তাহলে কি হবে,
তাহলে রোটা কলাম হবে, কলামটা রো হবে, আর সবগুলো এলিমেন্ট কি কনজুগেট হবে। তাহলে এই যে রোটা, এটাকে কনজুগেট করে কলাম বরাবর বসাই, তাহলে কি হবে, এইটা, এইটা, এইটা। সেকেন্ডটাকে কনজুগেট করে কলাম বরাবর বসে, মানে এ ড্যাগারের মানে কনজুগেট করে রোটাকে কলাম বানাইতে হবে। তাহলে হবে কি, 2 + 3i, 8, এই লাস্টেরটা হবে -4 -6i। আর এইটাকে যদি কনজুগেট করে কলামে বসাই তাহলে হবে 7 - 8i, -4 + 6i, এখানে হবে -2। তার মানে এখন যদি আমরা কনজুগেট করে এটা করি, দুইটা ম্যাট্রিক্স তো সেম থাকতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ফরম্যাট। ডায়াগোনাল বরাবর থাকবে রিয়েল, আর ডায়াগোনালের উপর আর নিচে হবে পরস্পর কনজুগেট, সেম থাকবে না, একটা একটা কনজুগেটের রিফ্লেকশন। এখন এইটা রিয়েল নাম্বারের আন্ডারে একটা ভেক্টর স্পেস ফর্ম করে। কিভাবে ভেক্টর স্পেস ফর্ম করে, তুমি যদি দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে যোগ করো, আরেকটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স তুমি পাবো, এটা গ্যারান্টেড। আবার তুমি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে গুণ করো, সেটাও কিন্তু আরেকটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমাদের যে কন্ডিশন গুলো আর কি, প্রথম হচ্ছে তো আমাদের A1, সরি A4, আমাদের যে 0 0 ম্যাট্রিক্সটা, এটাও কিন্তু একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ানের কন্ডিশনটা কি ছিল, ডায়াগোনাল বরাবর থাকবে 0, ওকে 0। দেন উপরে যারা থাকবে তাদের কনজুগেট বসবে নিচে। এখন জিরোর কনজুগেট তো জিরোই, কারণ এখানে তো কোনো আই নাই। এই জিরোর কনজুগেট 0, এটার কনজুগেট 0, সো তাহলে এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তার মানে এটা হার্মিশিয়ান সেটের মধ্যে পড়ে, তার মানে A4 হচ্ছে স্যাটিসফাইড। এখন A1 স্যাটিসফাইড হবে, তুমি দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নাও, দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সে যোগ করে দাও, যোগ করার পর আরেকটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে, কোনো সমস্যা না। একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আমরা একটা এক্সাম্পল নিই আর কি, A1, জাস্ট একটা র্যান্ডম হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা যে কোনো হার্মিশিয়ান, মানে আমরা ABCD দিয়ে প্রুভ করতে পারবো, বাট আমরা জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি যে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নেই, ডায়াগোনালে হবে রিয়েল 2 5 7, আর এইদিকে হবে 2 + 3i, 4 - 6i, 8i। এটার সাথে আরেকটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিব। আচ্ছা, তাহলে এখানে হবে 2 - 3i, 4 + 6i, এখানে হবে -8i। তো আরেকটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে সে ধরলাম 1 2 1, এখানে নিলাম যে 4 - 5i, 6 7i। এখন এখানে কনজুগেট বসাবো, তাহলে হবে 4 + 5i, 6 এর কনজুগেট 6, 7 এর কনজুগেট -7i। ঠিক আছে, এখন দুইটাকে যোগ করে দিই, দুইটাকে যোগ করলে এখানে 3 আসতেছে, সো ডায়াগোনাল বরাবর কিন্তু আমাদের রিয়েল আসতেছে, সমস্যা নেই। এবং উপরে গুলো যোগ করি, 2 + 3i হবে তাহলে কি 6 -2i, এখানে হবে 10 - 6i, এখানে হবে 15i। আর এদিকে যেটা হবে, এদিকে হচ্ছে 6 + 2i, দেন হবে আমাদের 10 +6i, আর এখানে হবে -15i। এখন এইটা হচ্ছে একটা হার্মিশিয়ান, এটা একটা হার্মিশিয়ান, তাহলে এটা কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তো হয়ে গেল। এখন আমরা দেখবো এম ওয়ান স্যাটিসফাই করে কিনা, জাস্ট আমরা একটা র্যান্ডম এক্সাম্পল দিয়ে দেখতেছি, আমরা কিন্তু একদম প্রুফ করতেছি না আসলে। ধরলাম 3 + 4i, 7i, 8, দেন আমরা কনজুগেট বসাই, 3 - 4i, -7i, 8। এখন এইটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটাকে আমরা কিছু একটা দিয়ে গুণ করে দিই। এখন গুণ যে করবো, আমরা কি রিয়েল নাম্বার দিয়ে গুণ করবো নাকি কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করবো, কারণ আমাদের ফিল্ডটা হচ্ছে কিন্তু রিয়েল নাম্বার। এই হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ফিল্ড খুবই ইম্পর্টেন্ট, এখানে ফিল্ড কিন্তু রিয়েল নাম্বার দেখতে পাচ্ছি। যেহেতু ফিল্ড রিয়েল নাম্বার, তুমি গুণ করার পর একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সই পাবো, কিন্তু কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করার পর কিন্তু এটা হার্মিশিয়ান নাও থাকতে পারে। এটা আমরা এরপরে দেখবো আর কি। যেমন এখানে আসতেছে 10, এখানে আসতেছে 15 + 20i, 35i, এখানে আসবে 15 - 20i, 30, 40, -35i, 45। এটাও কিন্তু একটা হার্মিশিয়ান, কেন,
কারণ আমাদের ডায়াগোনাল হচ্ছে রিয়েল নাম্বার, এবং অফ ডায়াগোনাল, ডায়াগোনাল উপরে নিচে দেখো একটা একটা কনজুগেট, এইটার সাথে এটা কনজুগেট, এইটার সাথে এটা কনজুগেট। যেহেতু রিয়েল নাম্বার এখানে আর চিহ্ন ছাড়া চেঞ্জ হচ্ছে না আর কি। তো এই হচ্ছে মানে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর ব্যাপার আর কি। কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্সে যদি তুমি ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও তখন কিন্তু আর সেটা সাবস্পেস হবে না। এখন আমরা একটা ফিল্ডটা যদি কমপ্লেক্স নাম্বার নেই, তাহলে আমরা দেখি যে কি কি ঘটবে আসলে। যেমন এখানে সেম এক্সাম্পল, জাস্ট আমরা ফিল্ডটাকে এখানে কমপ্লেক্স নাম্বার কনসিডার করতেছি হার্মিশিয়ান। তাহলে কি ঘটবে? তো তখন যে জিনিসটা ঘটবে, আমাদের M1টা স্যাটিসফাইড হবে না। ওকে, M1টা কেন স্যাটিসফাইড হবে না? আমরা একটা যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স নেই যে 2 4i 3i 3 6 1, তাহলে -4i -3i 3, এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটাকে আমরা গুণ করব 1 + i, কারণ এখন কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করতে পারবো, কারণ আমাদের ফিল্ড হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে ফিল্ড যদি কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করে দেই, তাহলে কি হবে? এখানে হবে 2 + 2i। 1 + i দিয়ে 4i কে গুণ করলে হবে কি হবে? -4 + 4i। 3i দিয়ে গুণ করলে হবে -3 + 3i। এখানে হবে 4 - 4i। এখানে হবে 6 + 6i। এখানে হবে 3 + 3i, -3 - 3i, 3 + 3i, আর এখানে হবে 1 + i। এখন এইটা কোনো হার্মিশিয়ান ম্যাট্রিক্স না, নট এ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কেন এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স না? অনেকগুলো কারণ আছে। কারণ এটা ডায়াগোনাল কিন্তু রিয়েল নাম্বার না। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্তই ছিল ডায়াগোনাল গুলো হবে রিয়েল নাম্বার। আবার এইটা আর এইটা কিন্তু কনজুগেট হইতে হবে, তারা কিন্তু কনজুগেট না। তারা একদম মাইনাসে অপোজিট, বাট কনজুগেট কিন্তু না। ঠিক আছে, তো তার মানে এটাও কিন্তু হচ্ছে না। তো তার মানে আমরা যখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সে ফিল্ডটা রিয়েল নাম্বার চিন্তা করতেছি, এটা একটা ভেক্টর স্পেস বা সাবস্পেস হবে। বাট সেট অফ অল হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ফিল্ডটা যখন কমপ্লেক্স হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ওই যে M1টা স্যাটিসফাই করবে না, তখন গুণ করলে আর হার্মিশিয়ান থাকে না। বাট রিয়েল নাম্বার দিয়ে যতক্ষণ গুণ করবো এটা কিন্তু হার্মিশিয়ান থাকবে, এখানে কোনো সমস্যা নাই। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তো এখন আমরা চলে আসবো স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সে। স্কিউ হার্মিশিয়ানটা আসলে কি? স্কিউ হার্মিশিয়ানটা হচ্ছে যে যদি আমরা কোনো ম্যাট্রিক্সকে কনজুগেট ট্রান্সপোজ করি, মানে ড্যাগার অপারেশন অ্যাপ্লাই করি, মানে প্রথমে এন্ট্রি কনজুগেট করে দেন কলাম বরাবর বসাই, কনজুগেট ট্রান্সপোজ, তাহলে সেটা মাইনাস এ ম্যাট্রিক্স এর সমান আসতে হবে। এবং এরকম ম্যাট্রিক্সের ফরম্যাটটা কি হবে? একটা যদি 3/3 কেস চিন্তা করি, তো স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স গুলো দেখতে, এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কি ছিল? ডায়াগোনাল ছিল রিয়েল নাম্বার। বাট স্কিউ হার্মিশিয়ানে হবে ডায়াগোনালে থাকবে পিওর ইমাজিনারি, মানে এখানে থাকবে 8i 7i, মানে আই যুক্ত একটা নাম্বার, ধরো 6i 8i। আর উপরের তিনটা আমি ইচ্ছা মতো দিতে পারি, যেমন 6 + 5i, 7 - 3i, 8 + 5i, বা এখানে -8 + 5i। ওকে, নিলাম। তো এখন নিচের গুলো কি হবে? তাহলে যদি হার্মিশিয়ান হয় কি হয়? ডায়াগোনাল রিয়েল। আর এখানে আমরা কি করি? কনজুগেট করি। তাহলে এখানে যত থাকে এখানে কনজুগেট নেই। বাট এখন যেটা করতে হবে, আগে করতাম আমরা কি, আয়ের চিহ্নটা চেঞ্জ করে দিতাম, এখন হচ্ছে যে রিয়েল পার্টের চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে হবে -6 + 5, এখানে হবে -7 - 3i, এখানে হবে +8 + 5i। ওকে, তো এইটা হচ্ছে একটা স্কিউ হার্মিশিয়ান। ঠিক আছে, তাহলে স্কিউ হার্মিশিয়ানের ব্যাপারটা হচ্ছে যে মানে হার্মিশিয়ানের পুরাটাই উল্টা। হার্মিশিয়ানের ডায়াগোনাল হতো রিয়েল, এখানে ডায়াগোনাল হচ্ছে পিওর ইমাজিনারি। আর আগে হচ্ছে ডায়াগোনালের যে উপরে নিচে আমরা কি করতাম? সরাসরি কনজুগেট দিতাম। এখানে হচ্ছে কনজুগেট দিচ্ছি না, এখানে রিয়েল পার্টের চিহ্ন চেঞ্জ করতেছি। আর আগে চেঞ্জ চেঞ্জ করতাম আমরা ইমাজিনারি পার্টের চিহ্নটা। ঠিক আছে, তো এই হচ্ছে স্কিউ হার্মিশিয়ান। তো সকল স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স
যদি ফিল্ডটা হয় রিয়েল নাম্বার তাহলে এটা এটা ভেক্টর স্পেস বা সাবস্পেস তৈরি করে। বাট ফিল্ডটা যদি আমরা কমপ্লেক্স নাম্বার করে দিই তখন কিন্তু আর কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করার পর কিন্তু সে আর স্কিউ হার্মিশিয়ান থাকবে না। ওকে, সে তার স্কিউ হার্মিশিয়ান প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে। তো যেমন এই যে আগেরটার মতো তুমি একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স নাও, তখন এটার সাথে যদি আমরা 1 + i দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু সে আর স্কিউ হার্মিশনের প্রপার্টিটা হোল্ড করবে না। M1টা এখানে ফেল করবে আসলে। তার মানে এটা কিন্তু হবে না, এটা হচ্ছে আনসার হচ্ছে নো। ঠিক আছে, যদি ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার। এখন আমরা চলে আসবো সাবস্পেস অফ ফাংশনস। তো এখানে আমরা যেটা জানার চেষ্টা করব যে সকল ফাংশন দিয়ে যে সেটটা হবে এইটা একটা ভেক্টর স্পেস হবে, এটাকে আমরা ফাংশন স্পেস বলি আর কি। ঠিক আছে, ফাংশন স্পেস। সকল ফাংশন, সকল আর থেকে আর যে ফাংশন তারা, কারণ কি একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন যোগ করলে আরেকটা ফাংশন হয়, একটা ফাংশনকে কিছু একটা দিয়ে গুণ করলে একটা ফাংশন হয়, মানে ফাংশন গুলো ভেক্টর স্পেসে 10টা এক্সাম্পলকে ফলো করে। এই জন্য এটা ভেক্টর স্পেস। এখন ফাংশনের কোডোমেইনটা চাইলে আমরা মানে ডোমেইনটা চাইলে রিয়েল নাম্বার না রেখে একটা সার্টেন ইন্টারভ্যাল রাখতে পারি, এটাও কোনো সমস্যা নেই, যে কোনো সেট রাখতে পারি। তো তার মানে সকল ফাংশন মিলে ভেক্টর স্পেস তৈরি করে। এখন সকল ফাংশন না নিয়ে তাদের যদি আমরা সাবসেট নেই, ওরা হয়তো বা সাবস্পেস হতে পারে নাও হতে পারে, সেটা আমরা একটু দেখবো এখন চেক করে। আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব যে সকল ফাংশন যাদের 3 পয়েন্টে হচ্ছে রেজাল্ট জিরো, 3 পয়েন্ট আউটপুট জিরো, তারা হচ্ছে একটা সাবস্পেস ফর্ম করবে। কিভাবে সাবস্পেস ফর্ম করবে? তাহলে আমাদের ডাব্লিউ তে থাকবে অল ফাংশনস উইথ f(3) হচ্ছে জিরো। সিম্পল জিনিস। এটা কিন্তু একটা ভেক্টর স্পেস হবে। কেন হবে? আমরা আগে দেখি a4 স্যাটিসফাই করে। আমরা যদি f(x) এর সাথে কত যোগ করলে f(x) হবে? আমরা জানি জিরো যোগ করলে। এই জিরোটা আসলে কোনো নর্মাল জিরো না, এটা আসলে একটা জিরো ফাংশন। ওকে, জিরো অফ এক্স। এখন আমাদের নাও আমাদের এই জিরো ফাংশনটা এটা কিন্তু ডাব্লিউ সেটের মধ্যে আছে। কেন আছে? বিকজ জিরো ফাংশন যদি আমরা 3 ইনপুট দিই এটা কত আসবে? জিরো, জিরো আসবে। তার মানে যে f(3) হচ্ছে মানে এফটা হচ্ছে আপাতত জিরো। তাহলে জিরো ফাংশনটা, জিরো ফাংশন মানে কি? এটা সবসময় জিরো। এখানে 3 ইনপুট দিলে তো জিরো আসবে। তার মানে এই যে জিরো ফাংশনটা সেটা কিন্তু ভেক্টর স্পেসে আছে, তার মানে কি a4টা স্যাটিসফাই। এখন আমরা দেখাবো যে a1টা স্যাটিসফাই করে কি। এই জন্য আমরা যেটা করব, আমরা একটা ফাংশন নিলাম যেটা ডাব্লিউ তে আছে, আরেকটা ফাংশন নিলাম যেটাও ডাব্লিউ তে আছে। এখন ডাব্লিউ তে থাকার মানে কি? যে f(3) হচ্ছে জিরো, আবার তাহলে g(3) ও হচ্ছে জিরো। কারণ ডাব্লিউ তে তারাই থাকবে যাদের 3 পয়েন্টে হচ্ছে রেজাল্ট জিরো। এখন দুইটা তুমি যোগ করো, h(x), তাহলে f(x) + g(x). এখন যোগ করার পর এখন এইটা ডাব্লিউ তে আছে কিনা আমি বুঝবো কিভাবে? তো বোঝার জন্য আমরা এইচ এর মধ্যে 3 বসাবো। তাহলে হবে f(3) + g(3). এখন f(3) মানে জিরো, g(3) মানে জিরো, এটা আমরা আগে থেকে জানি। তাহলে টোটালটা জিরো, তার মানে কি এটাও ডাব্লিউ তে আছে। তার মানে কি আমাদের a1ও স্যাটিসফাই। এখন আমরা দেখবো যে a1 স্যাটিসফাই করে কিনা। লাস্ট। তো m1 স্যাটিসফাই করার জন্য আমরা দেখি যে আহ, আমাদের আলফা বিলংস টু রিয়েল নাম্বার, আর হচ্ছে আমাদের f(x) বিলংস টু আমাদের ভেক্টর স্পেস ডাব্লিউ। তাহলে আমাদের f(3) এটা হবে জিরো। এখন নাও আমরা এই f(x) কে যদি আলফা দিয়ে গুণ করি, সেটার নাম দিলাম h(x). এখন এই h(x) টা ডাব্লিউ এর মধ্যে আছে কিনা, আছে কিনা বোঝার উপায় হচ্ছে যে এইচ এর মধ্যে আমরা 3 ইনপুট দিব। যদি জিরো আসে তার মানে ভেক্টর স্পেসে থাকবে। আলফা ইন্টু f(3), দ্যাট মিনস আলফা ইন্টু f(3) মানে আবার জিরো, তার মানে জিরো। তার মানে এইটাও বিলংস টু ডাব্লিউ। তার মানে m1 স্যাটিসফাইড। তার মানে আমাদের সকল ফাংশন সাচ দ্যাট f(3) হচ্ছে জিরো, এইটা একটা সাবস্পেস ফর্ম করে। ওকে, 3টে এক্সাম যেহেতু স্যাটিসফাই করে ফেলবে। কারণ আমরা কি জানি তার ফাদার সকল ফাংশন তো একটা ভেক্টর স্পেস, তাহলে এই সেটটা একটা সাবস্পেস হবে। এরপরে আমরা দেখবো যে এইটা কোনো ভেক্টর স্পেস হয় না। ঠিক আছে, যে আমরা যে ডাব্লিউ চিন্তা করি
W such that all functions with f of 3 হচ্ছে 5। তো এটা কোনো ভেক্টর স্পেস হবে না। এখানে এফ অফ থ্রি ইকুয়ালস টু বা এফ অফ সামথিং ইকুয়ালস টু জিরো, রাইট সাইডটা জিরো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভেক্টর স্পেস হবে না। এটা প্রথমত এটা এ ফোর কে ফেল করে, এটা এ ওয়ান কেও ফেল করবে। এ ফোর কে কেন ফেল করে? কারণ এফ অফ এক্স এর সাথে আমরা যদি জিরো ফাংশনকে অ্যাড করি তখন কিন্তু এফ অফ এক্স আসে, বাট এই জিরো ফাংশন কিন্তু ডাব্লিউ তে নাই। কেন নাই? বিকজ জিরো ফাংশনে থ্রি ইনপুট দিলে কিন্তু জিরো আসে, আমার এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না। থ্রি ইনপুট দিলে কিন্তু ফাইভ আসতেছে, সো তার মানে এটা ডাব্লিউ তে নাই, কন্ডিশন ম্যাচ করে না। দেন এটা এ ওয়ান কেও স্যাটিসফাই করে না, এটা এ ফোর কে করতেছে না, এ ওয়ান কেও করে না। কেন করবে না? কারণ আমরা যদি দুইটা ফাংশন নিই, এফ অফ এক্স বিলংস টু ডাব্লিউ, জি অফ এক্স বিলংস টু ডাব্লিউ, এখন এফ অফ এক্স ডাব্লিউ তে থাকার মানে কি এফ অফ থ্রি হচ্ছে ফাইভ, জি অফ এক্স ডাব্লিউ তে থাকার মানে কি জি অফ থ্রি হচ্ছে ফাইভ। এখন তাদের যোগফল এইচ অফ এক্স যদি লেখা হয় এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এখন এই যোগফলটা ডাব্লিউ তে আছে কিনা বুঝবো কিভাবে? তাহলে এইচ এর মধ্যে থ্রি ইনপুট দিই, তাহলে হবে কি এফ অফ থ্রি প্লাস জি অফ থ্রি, তাহলে হবে কি ফাইভ প্লাস ফাইভ ইকুয়ালস টু টেন। বাট আমার তো হওয়া দরকার আসলে ফাইভ, এইচ অফ থ্রি যেহেতু টেন চলে আসছে, তার মানে আমাদের এইচ অফ থ্রিটা ডাব্লিউ তে নাই, তার মানে এ ওয়ান, সিমিলারলি এম ওয়ানও স্যাটিসফাই করবে না এটা আসলে। ওকে, দেন দেন আমরা যেটা দেখবো যে সকল কন্টিনিউয়াস ফাংশন এটা একটা সাবস্পেস ফর্ম করে। কারণ এটা আমি আর প্রুফ করব না, এটা তোমরা জেনে রাখো যে দেখো তুমি দুইটা কন্টিনিউয়াস ফাংশন যোগ করলে কন্টিনিউয়াস ফাংশন হয়, একটা কন্টিনিউয়াস ফাংশনকে আলফা দিয়ে গুণ করা আর একটা কন্টিনিউয়াস ফাংশন, জিরো ফাংশনটা কন্টিনিউয়াস, সো এটা কিন্তু একটা ভেক্টর স্পেস হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সকল ডিসকন্টিনিউয়াস ফাংশন এটা কিন্তু কোনো সাবস্পেস হবে না, কারণ ফাংশনের যে আইডেন্টিটি জিরো ফাংশন সে কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন, আবার দুইটা ডিসকন্টিনিউয়াস ফাংশন যোগ করে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যেতে পারে আর কি। একটা ভালো সম্ভাবনা আছে। তো তার মানে এটা কোনো সাবস্পেস হবে না, ঠিক আছে? কারণ এটা এ ফোর এ ওয়ান দুইটাকেই ফিল করে। এরপরে আসো পরেরটা, সকল ডিফারেন্সিয়েবল ফাংশন। সকল ডিফারেন্সিয়েবল ফাংশন একটা ভেক্টর স্পেস, কারণ জিরো ফাংশন ডিফারেন্সিয়েবল, দুইটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাদের যোগফলও ডিফারেন্সিয়েবল, একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাকে আলফা দিয়ে গুণ করলেও ডিফারেন্সিয়েবল। তার মানে এ ফোর এ ওয়ান এম ওয়ান সবগুলা স্যাটিসফাই করে, তার মানে এটা একটা সাবস্পেস। এরপরে এটা আমরা একটু প্রুফ করার চেষ্টা করবো যে সকল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস অর ইকুয়ালস টু থ্রি, তার মানে ডাব্লিউটা কি, অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়ালস টু থ্রি, এইটা একটা সাবস্পেস হবে। এখানে এই লেস অর ইকুয়ালস টু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো আমরা প্রথমত একটু দেখার চেষ্টা করি যে এ ফোর থেকে। Okay? তো আমাদের একটা পলিনোমিয়াল, সো একটা পলিনোমিয়াল যে কোনো একটা পলিনোমিয়াল যদি হয় তার সাথে কিন্তু আমরা যদি জিরো ফাংশন মানে জিরো পলিনোমিয়াল অ্যাড করি, সেটা কিন্তু মানে আমাদের একটা থ্রি ডিগ্রি পলিনোমিয়াল। থ্রি ডিগ্রি পলিনোমিয়াল কি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, তার সাথে যদি আমরা জিরোটা করি তাহলে কিন্তু আমার সেম থাকে। এন্ড এই যে জিরো এটা হচ্ছে আমাদের জিরো পলিনোমিয়াল, তো এটা কিন্তু ডাব্লিউ তে আছে, কারণ এটাকে আমরা ডিগ্রি জিরো চিন্তা করতে পারি। তো আমাদের যদিও ডিগ্রি মানে জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত কেউ জানে না, বাট আমরা ডিগ্রি জিরো ধরে নিচ্ছি আর কি। তো তার মানে এখানে কিন্তু ডিগ্রি লেস ইকুয়ালস টু থ্রি। তো তার মানে এখন এই জিরো পলিনোমিয়াল ডিগ্রি যদি আমরা জিরো চিন্তা করি, সো এখানে সমস্যা নেই আর কি। তার মানে এটা আমাদের ডাব্লিউ তে আছে। সিমিলারলি এই ওয়ানটা দেখো, এই ওয়ানটা হচ্ছে যে আমাদের একটা পলিনোমিয়াল পি অফ এক্স আর একটা কিউ অফ এক্স, এইটা হচ্ছে আমাদের ডিগ্রি লেস ইকুয়ালস টু থ্রি, এটারও ডিগ্রি হচ্ছে লেস ইকুয়ালস টু থ্রি। এখন যোগ করলে যেটা হবে, কিছু একটা হবে একটা পলিনোমিয়াল, সেটাও কিন্তু ডিগ্রি লেস ইকুয়ালস টু থ্রি হবে, কারণ দুইটা পলিনোমিয়াল তুমি যখন যোগ করবা
এটা ডিগ্রি কিন্তু বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ডিগ্রি কমতে পারে, বাড়ার সম্ভাবনা নেই, তার মানে এটাও ডাব্লিউ এর মধ্যে থাকবে। আবার এম ওয়ানটাও স্যাটিসফাই করবে, কেন? কারণ একটা পলিনোমিয়াল যদি হয়, তাকে তুমি আলফা দিয়ে গুণ করো, এটা ডিগ্রি হচ্ছে লেসার ইকুয়ালস টু 3, তখন গুণ করার পর যেটা আসবে সেটাও কিন্তু ডাব্লিউ তে থাকবে, কারণ ওইটা একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল বা তার চেয়ে ছোট পলিনোমিয়ালই হবে। ওকে, তো হয়ে গেল এখানে। দেন আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে যে, আমরা আগের এক্সাম্পলটাতে বললাম কি ডিগ্রি লেস অর ইকুয়ালস টু 3, এখন আমরা শুধু ইকুয়ালস টু 3 চিন্তা করবো। এটা কিন্তু আবার ভেক্টর স্পেস হবে না, ঠিক আছে? কারণ যোগ করার ফলে কিন্তু ডিগ্রি কমে যেতে পারে। এইটা A1 কেই স্যাটিসফাই করবে না। কেন করবে না? আমরা একটু চিন্তা করি। একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল আমি নিচ্ছি, ধরুন এক্স -2 স্কোয়ার, এটা একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল। এর সাথে আরেকটা 3 ডিগ্রি পলিনোমিয়াল নিব, সেটা হচ্ছে -x³ +3x² +6। দেন এখন আমি দুইটাকে অ্যাড করব। দুইটাকে অ্যাড করলে কি হবে? আমাদের x³ টার্মটা কাটাকাটি যাবে, দেন হবে x² +5x+6। আমাদের ভেক্টর স্পেসে কিন্তু শুধুমাত্র ডিগ্রি 3 পলিনোমিয়াল আছে, এর চেয়ে কমের গুলো নাই, বেশির গুলো নাই। তাহলে এটা হচ্ছে ডিগ্রি 3, এটা হচ্ছে ডিগ্রি 3, কিন্তু যোগ করার পর যেটা আসছে সেটা হচ্ছে ডিগ্রি 2। তার মানে এটা কিন্তু এখন আর ডাব্লিউতে নাই, ডাব্লিউতে নাই। তো তার মানে এটা কিন্তু কোনো সাবস্পেস হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে পলিনোমিয়াল ব্যাপারটা কি, যদি আমরা ডিগ্রিটা লেসার ইকুয়ালস টু সামথিং চিন্তা করি, লেসার ইকুয়ালস টু n, এটা একটা সাবস্পেস হয়। বাট যদি ইকুয়ালস টু সামথিং এ ফিক্স করে দেই, তো যোগ করার পর তো ডিগ্রি কমে যেতে পারে, কারণ হায়ার অর্ডার টার্ম যদি কাটাকাটি যায়, তো তখন কিন্তু আর এটা সাবস্পেস হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই পর্যন্তই রাখি।